নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং এই বর্ষায় এক কাপ গরম চা বা কফির সঙ্গে বই পড়া এনজয় করছেন। আমি এই ভিডিওতে নিয়ে এসেছি দুটো বইয়ের রিভিউ। একটি বই এপার বাংলার, আরেকটি বই ওপার বাংলার। এটা আমার এক নতুন সিরিজেরই অন্তর্গত বলতে পারেন, যেটা আমি কিছু মাস আগে শুরু করেছি। সেটা হচ্ছে একই রকম থিমের উপর বেস করে দুটো বইয়ের ডাবল রিভিউ। প্রথম যে বইটি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হাড়, লেখক হচ্ছেন কৌশিক দাস। এবং প্রথমে এই ভয় জাগা নিয়ে প্রচ্ছদটি সম্পর্কে বলবো। অসাধারণ একটি প্রচ্ছদ এবং যে বইয়ের থিমটা রয়েছে, যেটা নিয়ে বলবো আমি একটু পরেই, তার সঙ্গে একেবারে খাপে খাপে মিলে গেছে। থিমের একেবারেই বাইরে নয়, বরং থিমের সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এই প্রচ্ছদ। ওপরে ফন্টটা আমার খুব ভালো লেগেছে, হাড় দিয়েই লেখা, হাড়। এখানে একটি সুন্দর মানে রয়েছে, ব্লার্ব রয়েছে, যেখানে আপনার গল্পটি একটি আভাস এখানে দিয়েছে। আপনারা পড়তে পারেন, একটা সময় লক্ষ লক্ষ বিদেশি মুদ্রা উপার্জন হতো মানুষের কঙ্কাল বিদেশে রপ্তানি করে। এই ব্যবসার কেন্দ্রস্থল ছিল কলকাতা। বছরে ৬০-৭০ হাজার মানুষের কঙ্কাল বৈধভাবে রপ্তানি হয়ে চলে যেত আমেরিকায়। তারপরে এরপরে কৌশিকদার থেকে হাতে হাতেই নিয়েছিলাম আমি এই বইটা। যেদিন বইয়ের উদ্বোধন হয় সেদিন আমি ওনার থেকে এই বইটি নিই। উনি সুন্দরভাবে লিখে দিয়েছেন এখানে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৪০০ টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন সৌরভ মিত্র এবং বইটি প্রকাশ করেছেন শপিজেন বাংলা। বইটি উৎসর্গ করা হয়েছে শ্রদ্ধেয় ঈশানী দত্ত রায়কে। ভূমিকা রয়েছে, হার্নিং রয়েছে, পেজের কোয়ালিটি আপনার দেখেই বুঝতে পারছেন ভীষণ স্মুথ, খুব সুন্দর বইয়ের পাতা, তেমনি ভালো ফন্ট, বেশ ইজিলি রিডেবল এবং বাঁধাই খুবই ভালো। প্রচ্ছদের সম্পর্কে তো আগেই বললাম। এখানে একটি লেখক পরিচিতি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। লেখক পরিচিতি হচ্ছে এটা। বুকমার্কটা ইগনোর করবেন প্লিজ, বিকজ বুকমার্কটা এই বইয়ের সঙ্গে আমি পাইনি। বুকমার্কটি স্মেল অফ বুকসের বুকমার্ক। যাই হোক, এবারে যদি এই বইয়ের গল্প আপনাদের বলি, তাহলে এখানে কিছুটা লেখা রয়েছে। আপনারা যদি মনে করে দেখেন বা আপনারা যদি শুনে থাকেন যে বড়দের থেকে, তাহলে উত্তর ২৪ পরগনায় বিশেষ করে একটি চক্র অত্যন্ত সক্রিয় ছিল এবং সেই সময় লিটারেলি এগিয়ে বাংলা ছিল, বাংলা এগিয়ে ছিল একটা বিষয়। সেটা হচ্ছে মানুষের হাড় রফতানি করা বা এক্সপোর্ট করা। হ্যাঁ, মানুষের হাড় রফতানি করা কিন্তু একটা প্রপার বিজনেস ছিল এক সময়, যেটা এমার্জেন্সির জন্য সময় একটুখানি মার খেয়েছিল। তারপরেই এই ব্যবসাটি আবার গ্রো করে বা আবার ব্যবসাটি বৃদ্ধি পায় এবং এই হাড় রফতানি করার পেছনে কত বড় একটা চক্র কাজ করত এবং সেই চক্রটি বিশেষ করে ছোট বাচ্চাদের মেরে তার হাড় কিভাবে রফতানি করত এবং সেই চক্রটিকে একজন সাংবাদিক এবং দুজন সাংবাদিক বলা ভালো, দুজন সাংবাদিক কিভাবে বাস্ট করলো চক্রটিকে বা চক্রটি কিভাবে ধরলো, কিছুটা হলেও ধরলো, সেটি নিয়ে মূলত উপন্যাসটি আবর্তিত হয়েছে। তো এটাকে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার অনায়াসে বলা যায় এবং সাধারণত সাংবাদিকরা যেমন কৌশিক দাস বা দেবাঞ্জন মুখোপাধ্যায়, এনারা যেহেতু বেসিক্যালি সাংবাদিক, ইভেন আমি রূপক সাহার কথাও বলবো, এরা এই ধরনের ইনভেস্টিগেটিভ থ্রিলার খুব ভালো লেখেন। কারণ ইনভেস্টিগেটিভ থ্রিলারে একটি উপাদান ভীষণ জরুরি, সেটা হচ্ছে প্রপার অথেন্টিক রিসার্চ, যেটা এরা খুব ভালো করে থাকেন এবং সেটার একটা সাহিত্যের রিপ্রেজেন্টেশন। মানে শুধু
শুষ্ক ডেটা দিয়ে তো আর সাহিত্য লেখা হয় না, তো তার লেখাটার মধ্যে সাহিত্য গুণও থাকতে হবে, সেটাও এদের লেখায় প্রভূত পরিমাণে রয়েছে। এবার আসি যে বইটির আমার কি কি জিনিস খুব ভালো লেগেছে এবং কোন কোন জিনিস অতটা ভালো লাগেনি, যদিও তার সংখ্যা কমই বলবো এখানে। আমার এই বইটিতে মূলত ভালো লেগেছে এই বইয়ের টেকনিক্যাল দিকগুলো তো ভালো, সেগুলো তো আগেই বললাম। মূলত ভালো লেগেছে এর অনায়াস টাইম লাইনে বিচরণ। আপনি যদি এখানে দেখেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন 1985 সাল, ঠিক আছে, এই দেখুন 1985 সালে আতঙ্ক পর্ব। এরপর এখানে চ্যাপ্টার ওয়াইজ সেভাবে ডিভাইড করা না থাকলেও কিছু জায়গায় রয়েছে, এই যে নামগুলো দেখুন এখানে, অধ্যায় 2 নাম হচ্ছে সাপদ, এখানে লেখা আছে হাওড়া 1975। এই 75 সাল, 85, তারপর একদম শেষে যদি আমি চলে যাই প্রথম খণ্ডের ঠিক আগে, সেটা রয়েছে কিন্তু 2005। তার মানে মোটামুটি যদি আমরা ধরে নিই 30 বছরের একটি টাইম লাইন, সেই টাইম লাইনের মধ্যে লেখক অনায়াসে বিচরণ করেছেন। এটা আমি বারবারই বলেছি যে কৌশিকদার যতগুলো লেখা আমি পড়েছি তার মধ্যে এটা বোধহয় আমার তৃতীয় রিভিউ ওনার কোনো বই নিয়ে। তো প্রতিটা বইয়েই কিন্তু এই টাইম লাইনে অনায়াসে বিচরণটা একটা হাইলাইট। এটা কিন্তু সবাই পারে না, এত এফর্টলেসলি পারে না, উনি যেভাবে সেটা পারেন। কাজে সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই কাভারের পেছনেই রয়েছে সেটা, এই যে ছেলে ঘুমালো পাড়া জুলালো বর্গি এলো দেশে। এবার এটা কেন ভালো লেগেছে বলতে কি, এটা একটা নিরীহ ছেলে ভুলোনো বা ঘুম পাড়ানি ছড়া। আপনার আমার মায়েরা, ঠাকুমারা, অনেক সময় বাবারাও এই গান শুনিয়ে গেয়ে আমাদের ঘুম পাড়িয়েছে। কিন্তু বিশ্বাস করুন এই উপন্যাসটা পড়ার পর আপনার এই ছড়াটা পড়লে একটু হলেও আতঙ্ক হতে পারে, ঘেন্নারও উদ্রেক ঘটতে পারে, এমনই অভিঘাত সৃষ্টি করবে এই আপাত নিরীহ ছড়াটা। তো এই যে একটা ক্যারেক্টার বিল্ডিং, একটা ক্যারেক্টার রয়েছে এখানে, কালু নামের একটি ক্যারেক্টার। আমি কোনো স্পয়লার দিচ্ছি না, শুরুতে এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে যে কালু নামক একজন, প্রায় বলতে পারেন মানুষের দেহে একজন পিশাচ, সে এই কাজগুলি করে থাকে, এই বাচ্চাগুলিকে খুন করে থাকে, তারপর তার হাড়গুলো প্রসেস করা বা এইসব কাজ করে থাকে। তো এই লোকটি ক্যারেক্টারের সঙ্গে এই ছড়াটি অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে এবং এই ক্যারেক্টারটি এত সুন্দর বিল্ড করেছেন, একটা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, আবার কিছুটা রহস্যাবৃতও লিখেছেন লেখক, যে প্রশংসা করা, মানে যাকে হিন্দিতে বলে বানতা হ্যায়, মানে প্রশংসা করার সব দিক দিয়ে উনি যোগ্য এই ধরনের ক্যারেক্টার বিল্ড করেছেন। এছাড়াও এখানে আরেকটি টিনেজার, টিনেজার বলবো না, একটা কুড়ির কোঠায় একটি ছেলের ক্যারেক্টার রয়েছে। সেই ক্যারেক্টারটি এতটাই ভয়াবহ, এতটাই পারভার্টেড টাইপের একটা ক্যারেক্টার, এবং সেটাকে এমন সুন্দরভাবে বিল্ড করেছেন লেখক যে আপনার রীতিমতো ভয় করবে যখন ওই চরিত্রটা আসবে, আপনার গা ঘিন ঘিন করবে। এবং সেটাই কিন্তু লেখকের কোথাও না কোথাও উদ্দেশ্য, যে এই ধরনের মানুষকে যাতে আমরা ঘৃণা করি, এই ধরনের মানুষকে মানে যাতে আমরা চিনতে পারি। হ্যাঁ, এটাই উদ্দেশ্য লেখকের এই উপন্যাসের মাধ্যমে। যাই হোক, বিকজ দে আর পার্ট অফ আ সোশ্যাল ইভিল বলা যেতে পারে। আর এই যে কেসগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই যে কেসগুলো রয়েছে, এই কেসগুলো কিন্তু সত্যিকারের কেসের ছবি। এটা কিন্তু শক্তিরূপেণতেও ছিল, এটা এখানেও রয়েছে। হিস্ট্রি অফ দ্য ইলিগাল বোন ট্রেড, দ্য শিকাগো ট্রিবিউন এস্টিমেটেড that 60,000 skulls alone were shipped from Kolkata. Conservative estimate of 40 years of exports of similar numbers of from Indian independence in 1947 to 1985 arrives at an estimate of 24 million Indian skeletons and skulls. 1 মিলিয়ন মানে কিন্তু 10 লাখ, তো 24 মিলিয়ন বুঝতে পারছেন কত হবে, মানে অভাবনীয় একটা ব্যাপার। তো এই যে ফ্যাক্টস গুলো রয়েছে, এই ফ্যাক্টস, এই অথেন্টিসিটি, এটা আগেও বললাম, শুরুতে ইন্ট্রোডাকশনেই বললাম, এটাও কিন্তু একটা এই বইয়ের পজিটিভ পয়েন্ট। কোথাও আপনার এরকম মনে হবে না
লেখক এক বিন্দুও বাড়িয়ে লিখেছেন বা কোথাও অতিশয়োক্তি আছে বলে আপনার মনে হবে না। এর তৃতীয় যে ভালো একটা পয়েন্ট এখানে রয়েছে সেটা হচ্ছে এখানে একটি নারী চরিত্র রয়েছে। নারী চরিত্রটির নাম হচ্ছে সুচিত্রা। সে একজন জার্নালিস্ট। এবার ৮০-র দশকে যদি আমরা দেখি, এবার ৮০-র দশকে আমি খুবই ছোট ছিলাম, যারা ৮০-র দশকে একটু বড় ছিলেন তারা হয়তো জানবেন যে আমরা অনেক সময় দেখি যে ৮০-র দশককে বা ৯০-এর দশককেও অনেক ফিল্ম মেকার্স, অনেক লেখকরা কিন্তু একটু মিস ইন্টারপ্রেট করেন। তারা এমনভাবে দেখান যে সেই সময় কোনো নারী স্বাধীনতা বলে কিছুই ছিল না, বা মেয়েরা সেভাবে চাকরি বাকরি করতো না, বা চাকরি বাকরি করলেও মেয়েদের সেখানে কোনো সে ছিল না। কিছুটা সত্যি, কিন্তু সবটা তো সত্যি নয়। তখনও কিন্তু এরকম অনেক দৃঢ়চেতা মহিলা জার্নালিস্টরা থাকতেন যারা নিজেদের আহ প্রাণের ঝুঁকি নিয়ে অনেক সময় কাজ করেছেন, বা অফিসে কর্মস্থলে পুরুষ সহকর্মীদের কটূক্তি সহ্য করেছেন, তাদের পলিটিক্সের শিকারও হয়েছেন। এবং সেই সত্যটা কিন্তু সুচিত্রার চরিত্রের মাধ্যমে এখানে লেখক তুলে ধরেছেন। দুর্দান্ত একটা চরিত্র সুচিত্রার, এবং তার থেকেও দুর্দান্ত চরিত্র হচ্ছে যতীন বলে একটা ক্যারেক্টারের। কারণ যতীন চরিত্রটা খুব রক্ত মাংসের একটা চরিত্র আমার মনে হয়েছে, যার মধ্যে বড় সাংবাদিক হওয়ার একটা লোভ রয়েছে, আর ছোট শহরের সাংবাদিক হলে তাদের মনের মধ্যে একটা কমপ্লেক্স কাজ করে, সেটা খুব সাটল ভাবে লেখক দেখিয়েছেন। যেহেতু আমি নিজের জনসংযোগ ইন্ডাস্ট্রি বা পিআর ইন্ডাস্ট্রি যেটাকে ইংলিশে বলা হয় তার সঙ্গে যুক্ত ছিলাম, কাজেই সব ধরনের জার্নালিস্টদের সঙ্গে আমার অল্প বিস্তর যোগাযোগ, আলাপ পরিচয় এবং বন্ধুত্বও হয়েছে। সেজন্য আমি এটা খুব কনফিডেন্সের সঙ্গেই বলতে পারি যে লেখক খুব বাস্তবানুগ ভাবেই কিন্তু তখনকার নিউজ পেপারের যে ইন্ডাস্ট্রি ছিল, বিশেষ করে প্রিন্ট মিডিয়া যে ইন্ডাস্ট্রিটা ছিল, তখন ভিজুয়াল মিডিয়া ওয়াজ অলমোস্ট নন এক্সিস্টেন্ট, শুধু দূরদর্শন ছিল। এই প্রিন্ট মিডিয়াকে খুব ভালো করে উনি তুলে ধরেছেন। যেহেতু হয়তো ওটা ওনার কর্মক্ষেত্র, সেজন্য হয়তো আরো অনেক কিছু ইনসাইটস উনি পেয়েছেন, সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে লেখকের কিন্তু কৃতিত্ব আছে। এছাড়া হাড়ের ব্যবসা যে বীভৎসতাটা রয়েছে সেটার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এর মধ্যে একটি বাচ্চা ছেলে এবং আরেকটি বাচ্চা মেয়ে, তাদের মধ্যে বেশ কিছু সুন্দর মুহূর্ত, ভাই বোনের একটি সম্পর্ক, সেগুলোও তুলে ধরেছে। এখানে একটি সাধুর চরিত্র আছে, সেটাও বেশ রক্ত মাংসের চরিত্র বলে আমার মনে হয়েছে, গ্রে ক্যারেক্টার। সেটাও আমার খুব ভালো লেগেছে। কারণ এগুলোর মধ্যে কিন্তু একটা হিউম্যানিটি বা মানবিকতা আছে। গ্রামের মানুষের মধ্যে চলতে থাকা ভয়, গ্রামের মানুষ সবসময় ইনোসেন্ট হয় না, তারা তাদের যে অনেক সময় ব্রেন ওয়াশ করে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। এই প্রমাণ আমরা আগেও পেয়েছি, এখানেও কিন্তু সেটা রয়েছে। তো এই জিনিসটাও আমার খুব ভালো লেগেছে এই উপন্যাসে। তো শুধুমাত্র এটা একটা থ্রিলার নয়, এটা একটা সেই সময়কার দলিল বলতে পারেন, বা সেই সময়কার ক্রাইমের একটা দলিল হয়েও এই বইটি থেকে যাবে। এটা এই বইয়ের একটা বড় জায়গা। এবার লেখকের লেখনী এখানে খুব ভালো। কয়েকটা লেখনী এক্সাম্পল আপনাকে এখানে পড়ে শোনাচ্ছি। মন্দিরে ফিরে আসার পরে চুপচাপ হয়ে গিয়েছিল বিধু। চেলা দুটো রুটি বানিয়ে এনেছিল, কিন্তু বিধুর আজ খিদে নেই। সে ভাগিয়ে দিল চেলা দুটোকে, তারপরে শুয়ে পড়ল মন্দিরের চাতালে। চোখ দুটো বন্ধ থাকলেও বিধুর মনে ভেসে উঠছিল একটার পর একটা ছবি। তার জীবনটা যেন দ্রুত বয়ে যাচ্ছিল মানুষ চক্ষে। যে ছোটবেলা থেকে আলিপুর জেল, সবই ভেসে উঠল মনের পর্দায়। জেলে স্কুলে পড়াশোনা, আলিপুর জেলে ইতিহাস শোনা, ইংরেজ আমলে ওই জেলে বন্দি থাকা অবস্থায় বিপ্লবীদের মৃত্যুবরণ করার কাহিনী, সব কিছু মনে পড়ে যাচ্ছিল বিধু। নিজে যেন ভ্রমে তলিয়ে যাচ্ছিল একটা পাঁকে। জেলে স্কুলে তাদের কবিতাও পড়ানো হতো। একটা কবিতার লাইন বিদুর মনে পড়ে যাচ্ছে বারবার, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। আর কত অন্যায় সহ্য করবে বিদু? সাধুর ভেগ ধরে ঘুরে বেড়াতে বেড়াতে কম জিনিস তো সে দেখেনি, কিন্তু সবসময় চোখ মুখ কান বন্ধ রাখায় সেও মনে করেছে, দেখেছে তাহলেই ফায়দা। কিন্তু কাল রাতের ওই আর্তনাদটা ভুলতে পারছে না বিদু। এই বিদু কে, বিদু কেন সাধু হয়েছে বা সাধু হতে বাধ্য হয়েছে, সেগুলো তো আপনারা গল্পটা পড়লেই বুঝতে পারবেন। এবার আসছি নট সো পজিটিভ পয়েন্টস গুলোতে। সেটা আপনাকে বলতে পারি যে এটার একটা নেগেটিভ পয়েন্ট, সেটা লেখনের দিক দিয়ে নয়, সেটা আমি বইয়ের দিক দিয়ে বলবো যে নর্মালি এই ধরনের বইতে কিন্তু কিছু অলঙ্করণ থাকা একটু বাঞ্ছনীয় ছিল।
আমি বীভৎস দৃশ্যগুলো অনুকরণ বলছি না, অ্যাকশন দৃশ্য রয়েছে এখানে, বা একটা ট্রেনের দৃশ্য রয়েছে, এই ধরনের দৃশ্য যেগুলো, মানে দৃশ্য বলতে যে ঘটনাগুলোর বিবরণ রয়েছে, সেটা একটা দৃশ্যকল্প হিসেবে একটা কিছু ইলাস্ট্রেশন থাকা এই বইতে থাকলে ভালো হতো। কারণ আজকাল বইতে কিন্তু ইলাস্ট্রেশন থাকে, বড়দের বইতেও ইলাস্ট্রেশন থাকে, বুক ফার্মের সব বইতেই প্রায় ইলাস্ট্রেশন থাকে। তো সেটা শপিজনের থেকেও এক্সপেক্ট, কারণ শপিজনের প্রোডাকশন তো এমনিতে অন্য দিক দিয়ে খুবই ভালো, সেজন্যই আর কি আর একটু বেশি আশা বলা যেতে পারে। আর আরেকটা যেটা আমার মনে হয়েছে যে এই বইটা কিন্তু নট ফর এভরিবডি আর নট ফর দ্য ফেন্ট হার্টেড, মানে বিষয়টাই এরকম অবভিয়াসলি, কিন্তু তাছাড়াও এর মধ্যে এখানে কিছু গ্রাফিক বর্ণনা রয়েছে যেগুলো খুব ডিস্টার্বিং, এবং সেই ডিস্টার্বিং ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা, কিন্তু সেটা অনেকে অন্যভাবে নিতে পারেন, মানে অনেক পাঠক এটাকে নেগেটিভলি নিতে পারেন যে লেখক এটার মধ্যে দিয়ে হিংসাকে প্রশ্রয় দিয়েছেন, বা রক্তারক্তিকে প্রশ্রয় দিয়েছেন, মানুষের মধ্যে সেই বিকৃতিকে জাগ্রত করে, এই ধরনের কথা অনেকের মনে হতে পারে। যদিও আমার সেটা মনে হয়নি, আমার এটা মনে হয়েছে যে এগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকলে, বা এটা একটা যেটা বলে ওটা দলিল, কাজেই খুব রিয়েলিস্টিক টোন সেটা দেওয়ার জন্যই লেখক এই এই ধরনের বীভৎসতার অবতারণা ঘটিয়েছেন উপন্যাসে আর কি। তো ওভারঅল এটা একটা বেশ ভালো বই, খুবই ভালো বই দাদা। আর যারা এ ধরনের সত্যিকারের ঘটনা নিয়ে ইনভেস্টিগেটিভ থ্রিলার পড়তে ভালোবাসেন, সিরিয়াল কিলিং নিয়ে বই পড়তে ভালোবাসেন, এবং সর্বোপরি আমি বলবো একটা রিয়েলিস্টিক থ্রিলার পড়তে ভালোবাসেন, তারা অবশ্যই এই বইটা পড়ুন, কৌশিক দাসের লেখা হার। এর পরের বই নিয়ে, এটা হচ্ছে পরের বই যেটা নিয়ে আমি কথা বলবো। বইটি ওপার বাংলায় অনুদিত হয়েছে, এমনিতে এটি একটি ইংরেজি বই, ইউএস এর একজন রাইটারের লেখা বই। বইটির নাম হচ্ছে আই হান্ট কিলার্স, অনুবাদ করেছেন রাতুল খান। এটা আমি আগে বুক হল ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম এই বইটা, আপনারা দেখতে পারেন। অরিজিনাল লেখকের নাম হচ্ছে ব্যারি লাইগা। আমি কোথাও এখানে একটা ছোট ইয়ে দিয়ে দেবো, অরিজিনাল ইংলিশ বইটার কাভারের একটা পারলে ইলাস্ট্রেশন দেওয়ার এখানে চেষ্টা করব। তো এখানে ব্যারি লাইগা সম্পর্কে বলা আছে ইয়াং অ্যাডাল্ট থ্রিলার লেখক। এই ইয়াং অ্যাডাল্ট ফিকশন যেটা, সেটা বাংলাতে একটু কমই হয়। আমরা যেটা কিশোর বলে, কিশোর সাহিত্য বলে আমরা বলি, সেটা বেসিক্যালি একটু ইয়াং অ্যাডাল্টদের সাহিত্য সবসময় কিন্তু হয় না। কিন্তু এখানে কিন্তু ইয়াং অ্যাডাল্টটা কিন্তু ক্যাটেগরিক্যালি বলাই থাকে যে অ্যাডolescents, ইয়াং অ্যাডাল্টস, এগুলোর মধ্যে একটা ডিভিশন থাকে বিদেশি লিটারেচারে। যাই হোক, এখানে যদি বইয়ের কোয়ালিটি সম্পর্কে, যে বইয়ের কোয়ালিটি এক্সেলেন্ট, এটা গ্রন্থ রাজ্য বলে একটি প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে। এখানে যদি আমি দেখি, প্রচ্ছদ হচ্ছে জাওয়াদুল আলমের, আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে মোটামুটি বলতে পারেন 320 পাতা মতো। আচ্ছা, এর মূলত মানে হেটেড ক্যারেক্টার, লাভ ক্যারেক্টার, আমি এগুলো বানিয়েছি, দেখুন এগুলো আমি এখন নোটস বানাই, এই নোটস গুলো বানিয়ে এগুলোর সঙ্গে, এদের সঙ্গে আমি আপনাদের পরিচয় এখনই করিয়ে দেব। আচ্ছা, এটা হচ্ছে রাতুল খানের একটি লেখক পরিচয়। ওনার জন্ম বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলায়, ছোটবেলা থেকে আউট বই পড়ার নেশা। আউট বই বলতে হয়তো বিদেশি বইয়ের কথা এখানে বলা হচ্ছে। ওনার একটি পিজি উডহাউসের লেখার অনুবাদ পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, তখন বুঝতে পেরেছিলাম যে উনি অনুবাদক হিসেবে বেশ উচ্চ স্তরেরই বলা যেতে পারে। এখানে লেখাই আছে এটার গল্পটা কি। চমৎকার ছেলে জ্যাসপার সহজেই হয়ে ওঠে যে কারো প্রিয় পাত্র, কিন্তু আলোর নিচেই আছে নিকষ অন্ধকার। পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারের সন্তান সে, আবার কাজের সুবাদেই সাক্ষী হচ্ছে অগণিত ঘৃণ্য অপরাধের। অতটা কাছ থেকে খুন খারাপি দেখার সুযোগ খোদ পুলিশেরও হয় না। আর এখন ওর বাবা যখন জেলের ভেতর পচে মরছে, আবির্ভাব ঘটেছে নতুন এক সিরিয়াল কিলারের। আবারও লাশের স্তূপ জমতে শুরু করছে লোভস নড নামের ছোট্ট এই শহরটায়। এখানে দেখুন একটা বরফের মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে, গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। বেশ সুন্দর একটা কাভার, একটা আইডিয়াল থ্রিলার বইয়ের কাভার। এবং আসলে কথা তো বললাম, এর যদি ছাপার বাঁধাই আপনি দেখেন খুবই ভালো। আর এই যে বাংলাদেশের বই যেটা আমি সবসময় খুব ভালো বলি, ভালো লাগে আমার, যে এই একটা ইয়েলোইশ ভাব পেজগুলোর মধ্যে, এখানে একটু কম হলেও অনেক বইতে আরো বেশি থাকে। এটা কিন্তু বেশ ভালো, বেশ দৃষ্টিনন্দন লাগে আমার এই জিনিসটা।
একটা ছোট রিবনের মতো বুকমার্কও বানানো আছে, এই যে এই দেখুন। হ্যাঁ, তো বেশ খরচ করা হয়েছে মোট কথা বইটা। এখানে একটা কোট দিয়ে এটা শুরু হচ্ছে, দেখুন আপনাকে দেখাই। দিনটা ছিল সুন্দর, মাঠটা ছিল সুন্দর, শুধু মৃতদেহটা বাদে। এই বইয়ের যে গল্পটা সেটা হচ্ছে যে আহ, এই ছেলেটি জ্যাসপার, এর বাবা একজন কুখ্যাত সিরিয়াল কিলার। জ্যাসপারের একজন বান্ধবী আছে, একজন গার্লফ্রেন্ড আছে, সে একটা এমনিতে আপাত দৃষ্টিতে একজন রেগুলার হাই স্কুল স্টুডেন্ট। তার একটি খুব ক্লোজ বন্ধু রয়েছে, তার বান্ধবীও রয়েছে। হুম, এবং এখানে তার গার্লফ্রেন্ড নাম হচ্ছে কনি। সে একজন কালার্ড পার্সন, মানে আফ্রিকান অরিজিনের একজন মেয়ে। হোউই বলে তার বন্ধু রয়েছে, এখানে হাউই বলে লেখা আছে, হাউই বা হোউই। সে তার বেস্ট ফ্রেন্ড, এবং তার সঙ্গে থাকেন তার ঠাকুমা। ঠাকুমাও কিন্তু একটু ডিরেঞ্জ ধরনের, একটু মানে মাথার তার ছিট রয়েছে, ছিটগ্রস্ত বলা যেতে পারে, এবং সেনিলিটি বা বার্ধক্য তাকে আস্তে আস্তে গ্রাস করছে। কিন্তু জ্যাসপার কোথাও না কোথাও তার মধ্যে ওই তার বাবার সঙ্গে জড়িত থাকা, জড়িত বলবো না, তার বাবার অপরাধগুলো সে যেহেতু দেখেছে, বা তার বাবা তাকে বারবার কিন্তু শেখানোর চেষ্টা করেছে যে এই খুনগুলো কিভাবে করতে হয়, অমুক খুন কিভাবে করতে হয়, অমুক লাশটা কিভাবে সাজিয়ে রাখতে হয়, এই ধরনের বীভৎস বর্ণনা সে তার ছেলেকে ছোটবেলা থেকে দিয়েছে। কাজেই কোথাও না কোথাও ছেলেটির ভেতরে একটা কমপ্লেক্স সাইকোলজিও কিন্তু কাজ করে। তো এই জ্যাসপার দেখতে পায় একদিন যে একটি মৃতদেহ পাওয়া গেছে, এবং সেই মৃতদেহর যে খুন করার খুন খুন হওয়ার যে কায়দাটা, এবং মৃতদেহের যে লাশটির যে অবস্থা করে রাখা হয়েছে, এবং লাশের এমনকি আদ্যক্ষরও তার বাবার একটি সিরিয়াল কিলিং এর প্যাটার্নের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু তার বাবা তো জেলে রয়েছে, তাহলে এই খুনগুলো কে করছে? আহ ওখানকার যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তিনি আবার ইয়েকে খুব ভালোবাসেন, মানে জ্যাসপারকে খুব ভালোবাসেন, কিন্তু তার বারণ সত্ত্বেও সে এই ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িয়ে পড়তে চায় এবং জড়িয়েও পড়ে। তারপর পরপর কিন্তু কিছু খুন হতে থাকে, এবং পুলিশেরই কিছু মানুষ সন্দেহ করে যে জ্যাসপারই খুনগুলো করছে না তো। তারপর কিভাবে সে এই ক্রাইমটাকে সলভ করলো, তার জন্য সে তার বাবার সঙ্গে দেখা করতে কেন বাধ্য হলো, এবং শেষে কি জানা যায় যে খুনটা কে করছে, এই নিয়ে এই টান টান রহস্য কাহিনী বা রহস্য উপন্যাস। বেশ দীর্ঘ এই রহস্য উপন্যাস, যেটা বললাম ৩০০-র ওপরে পাতা রয়েছে, যা পড়তে আমার বেশ সময় লেগেছে। এবারে ভালো খারাপ জিনিসগুলো বলি। এর প্রথম ভালো জিনিস, যেটা টেকনিক্যাল জিনিসের বাইরে যদি বলি, উপন্যাসের ভালো জিনিস যদি বলি, সেটা হচ্ছে যে এর অনুবাদটা মোটামুটি যথাযথ। দেখুন, অনুবাদ নিয়ে আমার কিছু পয়েন্টস আছে, অনুবাদ নিয়ে আমার কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে যে যে কোনো অনুবাদই হোক না কেন, সেই অনুবাদের এক্সপ্রেশনটা আমাদের আত্মস্থ করতে, যাতে কোনো ডিফিকাল্টি না হয়। কারণ যে মূল ভাষা থেকে এখানে অনুবাদটা করা হচ্ছে, তার যদি সারানুবাদ করে দেওয়া হয়, মানে একেবারে ইন টোটো অনুবাদ করে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা পড়লেই মানে পড়লেই একটা ফিল হয় যে আমি ঠিক জিনিসটার সঙ্গে রিলেট করতে পারছি না, বা আমি সেই জিনিস সেই ঘটনাবলীর সঙ্গে, চরিত্রগুলোর সঙ্গে, উপন্যাসটার ওভারঅল ফিলের সঙ্গে আত্মস্থ হতে পারছি না। সেটা কিন্তু এখানে হয়নি, এই বইটির ক্ষেত্রে সেটা হয়নি। এই অনুবাদের ক্ষেত্রে সেটি হয়নি, কারণ এখানে সারানুবাদ করা হলেও হয়তো মূল টেক্সটারই গতি এত বেশি যে সেই জিনিসটা আমাদের ফিল হয় না। আমরা শুরু থেকে ঘটনাবলীর সঙ্গে জড়িয়ে যাই, এবং পরপর 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 টুইস্ট গুলো আসতে থাকে বা ঘটনাগুলো ঘটতে থাকে, এবং আমরা তার মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়ি, এবং শেষ পাতাটা শেষ না করে ওঠা যায় না এই বইটির ক্ষেত্রে। অনুবাদের কথা তো হলো, ঝরঝরে অনুবাদ বললামই, যদিও দু চারটে জায়গায়
অনুবাদটা ভাবানুবাদ হলেও পারতো, সাহানুবাদ হওয়াতে কনভারসেশন গুলোর ক্ষেত্রে বিশেষ করে একটু বোকা বোকা মনে হয়েছে আমার। যেমন এখানে ছেলে ছেলে বলে বাবা ছেলেকে বলছেন, ওরা বয় বয় এভাবে বলে, মাই বয় এভাবে বলেছেন হয়তো, সেটাই এখানে ছেলে 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 শোনো তুমি, হ্যাঁ যে হত্যাগুলো করেছে তাকে আমি চিনি না, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ এখানে এই যে এখানে বলতে চাইছে এখানে ছেলে ছেলে এভাবে আছে আর কি। এই জিনিসগুলো যেমন এখানে আমি বলছি, এখানে যেমন একটা কনভারসেশন আছে, এই যে আবার হাসলো সে ঠান্ডা ও সাবলীল হাসি। যখন একজন মানুষ তার জীবনে কাজকর্ম শেষ করে আর যদি সেটা ভালোভাবে করে জ্যাসপার, সে খুশি মনে তার অবসর জীবন যাপন করা শুরু করতে পারে। হেসে বলল জ্যাজ। বিলি যতই তার অবসর নিয়ে গপ্প করুক না কেন, তা দুজনেই জানে বাইরের পৃথিবীতে নিজের পুরনো শিকার সন্ধানে কাজ করতে পারলে অনেক বেশি খুশি হলো সে। এই অবধি ঠিক আছে, এখানে এখানে কনভারসেশনটা হচ্ছে না, আবার এখান থেকে কনভারসেশন হচ্ছে। এটাই তোমার কাছে অবসর? বিলি আবার সে উষ্ণ খুনে হাসি হাসলো। তাই নাকি? তোমার প্রত্যাশার চেয়ে একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে মনে হয়, তাই না? তাই নাকি? এই যে এই যখন এই কনভারসেশন গুলো হচ্ছে না, তখন একটু মানে অকওয়ার্ড লাগছে পড়তে, যে অকওয়ার্ডনেসটার কথা আমি প্রথমে বললাম যে অনুবাদের ক্ষেত্রে আমার হয়ে থাকে। তো তাছাড়া ডেসক্রিপশন বলুন বা মুড ক্রিয়েট করা করে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা বলুন, আমি এই অনুবাদকে 10-এ 9 অবশ্যই দিতে পারি। এরপর যদি আমি বলি যে এই গল্প ইন ইটসেলফ, গল্পটা কিন্তু ভীষণ থ্রিলিং, অ্যাট দ্য সেম টাইম কিন্তু খুব একটা সাইকোলজিক্যাল ইনসাইট রয়েছে এই গল্পটার মধ্যে। মানে একজন সিরিয়াল কিলারের সাইকোলজি কি সেটা নিয়ে ডেলভ করা হয়তো অনেক সোজা, কিন্তু তার সন্তান, তার প্রিয়জন যারা বলতে পারেন যে তার মা, তার ছেলে, তাদেরকে এই সিরিয়াল কিলারের জীবনযাত্রা কিভাবে, জীবনশৈলী কিভাবে এফেক্ট করে, অ্যাডভার্সলি এফেক্ট করে অবশ্যই, কিন্তু ঠিক কিভাবে এফেক্ট করে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই জিনিসটা আমার এখানে খুব ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে এটাই আমার অ্যাকচুয়ালি। এবং এই জ্যাসপার ক্যারেক্টারটা এত মাল্টি ডাইমেনশনাল একটা চরিত্র, এত বহুমাত্রিক একটা চরিত্র, আমি বহুদিন কোনো সাহিত্যেই পড়িনি বলা যেতে পারে, বহুদিন। আমি বহু মানে এই চরিত্রটা আমার মনে গেঁথে থাকবে বহুদিন, এই পড়ার পরেও বহুদিন এই চরিত্রটা আমার মনে থেকে যাবে। আহ, আরেকটা যে জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে, সেটা হচ্ছে যে আমেরিকা ছোট শহরগুলো, আমেরিকা ইউএসএ এর যে ছোট শহরগুলো হয়, সেখানে তো আমাদের দেশের ছোট শহরগুলোর মতো অত জনসংখ্যা থাকে না। তো সেখানে একটা কমিউনিটি ফিলিং এর ব্যাপার আছে, সবাই সবাইকে প্রায় চেনে, এরকম একটা ব্যাপার আছে। আবার ওখানে ছোট শহরে যথেষ্ট মডার্ন ফ্যাসিলিটিস থাকে। সেই যে একটা সামাজিক ব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থা বা সোশিও ইকোনমিক যে কন্ডিশনটা, এটা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। তো সেটাও এই ধরনের ইন্টারন্যাশনাল বই পড়লে জানা যায়। একটা বলতে পারেন যে একটা বই পড়ুয়ার জন্য এটা একটা কিন্তু বড় ফ্যাক্টর। এবং আজকাল বলা হয় যে থ্রিলার লেখার ক্ষেত্রে সেখানকার সেই জায়গা যেখানে সেটিংটা রয়েছে, সেখানকার হিস্ট্রি, জিওগ্রাফি, সেগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকা উচিত কাহিনীর ঘটনাবলীর সঙ্গে। শুধু ইনভেস্টিগেশন থাকলে সেটা তাহলে ঠিক সাহিত্য হয় না আর কি। তো সেটা এখানে রয়েছে। এবং যে খুনগুলো হচ্ছে, যে প্যাটার্নটা রয়েছে, তাতে অভিনবত্ব আছে। এখানে বেশ কিছু ডিডাকশনে খেলা রয়েছে, যদিও এটা ডিটেকটিভ উপন্যাস তো নয় পুরোপুরি, কিন্তু কিছু ডিডাকশনের ব্যাপার রয়েছে এখানে। এই ডিডাকশনের ব্যাপারগুলো খুব সুন্দর। এখানে কিছু ইমোশনাল মুহূর্ত রয়েছে, স্পেশালি এই যে তিনজনের বন্ধুত্বটা দেখানো হয়েছে, যে হাউই, কোনি আর জ্যাসপার, এই তিনজন টিনেজার ছেলেমেয়ের যে নিখাদ বন্ধুত্ব এবং একটা খুব মিষ্টি প্রেম রয়েছে আহ, কনি আর গ্যাসের মধ্যে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে। আপনার পড়তে পড়তে যারা আপনার রোমান্টিক উপন্যাস পড়েন, অতটা থ্রিলার পড়েন না, আপনাদের কিন্তু সেই মুহূর্তগুলো খুব ভালো লাগবে। আর হাউইর সঙ্গে জ্যাজের বন্ধুত্বটা তো আরো ভালো লাগবে। ভীষণই সুন্দর কিছু মুহূর্ত এখানে ক্রিয়েট করা হয়েছে। হুম। এখানে যেমন বেশ কিছু সংলাপ আমার খুব ভালো লেগেছে, যেমন মানুষ প্রায়ই এমন জিনিসের স্বপ্ন দেখে যা তারা কখনো করেনি, যেমন শূন্যে উড়ে যাওয়া, অথবা কোনো সুপার মডেলের সঙ্গে সেক্স করা, বা রেস কার চালানো, যাই হোক না কেন, হয়তো এটা ঠিক সে ধরনের কিছু যেমনটা ওই কণ্ঠস্বর বলছে, হয়তো এটা মুরগি কাটার মতোই, তুমি শুধুই ভাবছো, এর বেশি কিছু নয়।
মানে খুব সহজভাবে লেখা, কিন্তু খুব প্রোফাউন্ড একটা স্টেটমেন্ট কিন্তু এটা। আর এবং একটা টিনেজার কিন্তু এইভাবেই বলবে, যে খুব ফিলোসফিক্যাল ইনসাইটস দিয়ে বলবে না, কিন্তু এই দর্শনটা যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। একটা জিনিস এখানে বলে রাখি, যেখানে কিন্তু নট এভরিথিং ইজ হাঙ্কি ডোরি বিটুইন মানে জ্যাজ অ্যান্ড কনি, মানে এদের মধ্যে সবকিছুই খুব স্বাভাবিক, খুব মিষ্টি মিষ্টি প্রেমের ব্যাপার, সেটাও নয়। কারণ যেহেতু জ্যাজের মধ্যে মধ্যে একটা সবসময় কমপ্লেক্স চলতে থাকে যে সে একজন অত্যন্ত নিষ্ঠুর খুনি সিরিয়াল কিলারের ছেলে এবং একজন ডিরেঞ্জ টাইপের একজন মহিলার নাতি। হুম, তো সেটা সবসময় তাকে অনেক সময় তার উপর সেটা ডমিনেট করে ফেলে। তো কনির সঙ্গে তার ঝগড়া হয়েছে, কনির সঙ্গে তখন তার কথা হচ্ছে না, ফোন তুলছে না, আর সে বুঝতে পারছে না যে সে কি এমন, কেন এমন বলে ফেলছে, এই ধরনের রুডলি কেন বিহেভ করছে কনির সাথে, কনি কেন সে দূরে ঠেলে দিচ্ছে যখন সে জানে যে কনি তার জন্য অপরিহার্য। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবার নট সো পজিটিভ পয়েন্টস। দেখুন, এই উপন্যাসে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এই উপন্যাসটিও আগের উপন্যাসের মতো মানে হাড়ের মতোই খুব বীভৎস একটি উপন্যাস। এবং এগেইন নট ফর দ্য ফেন্ট হার্ট, যারা খুব খুনোখুনি রক্তারক্তি পড়তে চাইছেন না বা পড়ার তাদের মুড নেই এখন, তাহলে প্লিজ এই উপন্যাসটি পড়বেন না। মানে এর মধ্যে গ্রাফিক ডেসক্রিপশন দেওয়া রয়েছে খুনগুলো কিভাবে হচ্ছে, ঠিক আছে, খুব গ্রাফিক, খুব রিয়েলিস্টিক, একটু বেশি রিয়েলিস্টিক ডেসক্রিপশন দেওয়া রয়েছে। তো সেদিক দিয়ে সেই সব পাঠকের কিন্তু ওই ডেসক্রিপশন গুলো পড়ে একেবারেই ভালো লাগবে না, ঠিক আছে। সেখানে হয়তো লেখক একটু টোন ডাউন করতে পারতেন বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা বললাম যে কনভারসেশনের ব্যাপারটা তো বললামই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এখানে আমি বলবো সেটা হচ্ছে যে কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন এরিকসন, ঠিক আছে, এরিকসনের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা প্রথমে বেশ সুন্দর একটা মানে ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর, তারপরে তার মনোভাব সেটা নিয়ে খুব সুন্দর বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু তারপর তার ক্যারেক্টার আর্কটা কিন্তু পুরোপুরি পূর্ণতা পায়নি। হয়তো আমার যে যতদূর মনে হয় বা আমি গুগলেও চেক করে দেখেছি এর আরো পার্টস আছে, হয়তো সেখানে সেগুলো পূর্ণতা পেয়েছে, কিন্তু এখানে কিন্তু এদের ক্যারেক্টার আর্ক গুলো আচমকা শেষ হয়ে গেছে, মানে চরিত্রটা পুরোপুরি প্রস্ফুটিত হয়নি, ভালো বাংলায় বলতে গেলে আর কি, ডিডন্ট ব্লুম প্রপারলি। এছাড়া যে মানে ঠাকুমার ক্যারেক্টারটা আছে এখানে দাদি বলে লেখা হয়েছে, যেহেতু ওপার বাংলার ভাষা, তাই দাদি বলে বলা হয়েছে, তো দাদি বলেই বলছি। তো দাদির যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাও মানে কেন তিনি এভাবে তিনি কি শুরু থেকে এরকম ছিলেন, নাকি ছেলের প্রতি অতিরিক্ত মমতার জন্য তিনিও আস্তে আস্তে একটা পাগলাটে চরিত্র হয়ে গেছেন, নাকি জ্যাজের মাকে তিনি খুব এতটাই ঘেন্না করতেন যে এই জ্যাজকেও তিনি পছন্দ করেন না, এই ব্যাপারগুলো খুব স্পষ্ট হয়ে আসেনি। সেই জিনিসগুলো একটু স্টাম্বলিং ব্লক লেগেছে আমার ন্যারেটিভের মধ্যে। কিন্তু যেটা বললাম যে এর আরো অনেক পার্টস আছে, হয়তো সেখানে সেগুলোকে এক্সপ্লেন করা হয় বলে এখানে এক্সপ্লেন করা হয়নি, মানে একটা সিরিজ করবেন বলে আগে থেকেই লেখক ভেবে রেখেছিলেন। এই ব্যাপার নিয়ে না এই সিরিজ পড়া নিয়ে আমার একটু সমস্যা হয়ে যায়, কারণ তাহলে আমাকে বাকি বইগুলো কিনতে হবে, বাকি বইগুলো নিয়ে পড়তে হবে। নট দ্যাট আমি মাইন্ড করব সেটা পড়া, কিন্তু তাও মানে কোথাও না কোথাও একটু আহ, মনে হয় যে জিনিসগুলোকে, এটা একটা স্বয়ং সম্পূর্ণ উপন্যাসই হতে পারতো আর কি। আহ, পরে না হয় অন্য পুরোই অন্য একটা ঘটনা দিয়ে একটা উপন্যাস স্টার্ট করতে পারতো, এই আর কি। একটা আর্ক গুলো একটু ইনকমপ্লিট আছে। এছাড়া এছাড়া আমার কোনো দিক দিয়েই এই বইটি খারাপ বলে মনে হয়নি। বইটি সিরিয়াল কিলার দিয়ে নিয়ে যারা পড়তে চান, সিরিয়াল কিলারের ব্যাপারে তাদের মানসিকতা সম্পর্কে জানতে চান, এবং সর্বোপরি থ্রিলড হতে চান, টুইস্ট অ্যান্ড টার্নে ভরা একটা বই পড়তে চান, তাহলে আই হান্ট কিলার্স এই অনুবাদটা অবশ্যই পড়বেন। অরিজিনালটাও চাইলে যদি আপনারা পান, আর যারা বাংলা পড়তে বেশি স্বচ্ছন্দ তারা এই অনুবাদটা অবশ্যই পড়বেন এবং পড়ে আর জানাবেন আমাকে কেমন লাগলো। এই দুটো বইয়েরই একটা পূর্ণাঙ্গ রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, একটু অন্য আঙ্গিকে। তার কারণটা আমি বলেই দিচ্ছি, আমার দাঁতে নানা রকম সার্জারি হয়েছে, তাই আমার মুখস্থির অবস্থা খুব খারাপ, আমার মুখটা এখন আমি আপনাদের দেখাতে চাইছি না, তো সেই জন্য এভাবে করলাম। কেমন হলো জানাবেন, ভালো মন্দ যেটাই হলো জানাবেন। আহ
এবং এই বই দুটোর ব্যাপারে আর কি জানতে চান সেটাও জানাবেন। আমি কমেন্ট বক্সে যথাসাধ্য আমার চেষ্টা করব জানাতে। আর পরের ভিডিওতে কথা দিচ্ছি আমার মুখটাও আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ারসেলফ। শুভরাত্রি, টাটা।